ओं नमः श्री यतिराजाय विवेकानंदसूरये सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहारिणी। আজ স্বামী বিবেকানন্দের 164তম পুণ্য জন্মতিথি। এই পবিত্র তিথিতে বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দকে জানাই কোটি কোটি প্রণাম। আমরা আজকের সন্ধ্যায় দেববাণী পীঠের পক্ষ থেকে নেট পরীক্ষার উত্তীর্ণ হওয়ার জন্য অত্যন্ত সহজ সরল পদ্ধতিতে কিভাবে আমরা সফলতা পেতে পারি তার একটা ডেমো ক্লাস দেখানোর চেষ্টা করব। প্রথমে আমরা এই দেববাণী পীঠ সংস্থার কর্ণধার অর্থাৎ পীঠাধীশ ডক্টর সন্তু কুমার পান মহাশয়কে বিনম্র প্রণাম এবং আমাদের প্রথম পত্র অর্থাৎ ফার্স্ট পেপার বিভাগের স্যার ডক্টর সজল ঘোষ মহাশয়কেও বিনম্র প্রণাম। তাছাড়াও এই সংস্থার সাথে যুক্ত সমস্ত শিক্ষকবৃন্দকে জানাই বিনম্র প্রণাম ও শ্রদ্ধা। আজকে এই ডেমো ক্লাসে যুক্ত হওয়া সকল ছাত্রছাত্রীকে শুভাশিস এবং ভাবি পরীক্ষায় তাদের উত্তীর্ণতা কামনা করি। এই সংস্থা অনেকদিন ধরেই প্রথম পত্রের তার সাথে সংস্কৃত বিষয়ের উন্নত মানের প্রশিক্ষণ দিয়ে চলেছে এবং অত্যন্ত সোজা সহজ পদ্ধতিতে সংস্কৃত ভাষা প্রশিক্ষণ তাছাড়াও ব্যাকরণের বিভিন্ন বিষয়ে বিশিষ্ট প্রশিক্ষণ দিয়ে থাকে। তো আজকে আমরা সজল স্যারের ক্লাসের আগে এই সংস্থার পীঠাধীশ ডক্টর সন্তু কুমার পান মহাশয়কে সংস্থা বিষয়ে দু এক কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। সন্তু স্যার। স্যার শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আজ শুভ সন্ধ্যা। বিবেকানন্দের পূর্ণ জন্মতিথিতে সকলকে আমার ভালোবাসা জানাই। দেববাণী পীঠের পক্ষ থেকে আগত সকল ছাত্রছাত্রীদেরকে আমার ভালোবাসা এবং শুভকামনা জানাই। এই যে দেববাণী পীঠ, এর সূচনা হয়েছিল 2017 সালে জুন মাসে। তখন এর নাম ছিল বিবেকানন্দ সংস্কৃত বিদ্যাপীঠ। তারই এক দীর্ঘ কলেবরে বিস্তৃত দেববাণী পীঠ রূপে আজ পরিবর্তিত হয়েছে। এই জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত আমরা প্রায় 5,500 ছাত্রকে পড়াশোনা করিয়েছি। এর মধ্যে 532 জন নেট পাস করেছেন, 137 জন জেআরএফ এবং 342 জন সেট পাস করেছেন। এছাড়াও আমাদের কাছে দীর্ঘ এই জীবনেতে বহু মাস্টারমশাই তারা পড়িয়েছেন, পড়াচ্ছেন এবং দেববাণী পীঠকে বিস্তৃত করেছেন। আমাদের দেববাণী পীঠের একটি নতুন যে অধ্যায় শুরু হলো, সেটি আরেকটি রূপে আমরা শুরু করেছিলাম। তার 6 মাস পূর্ণ হয়েছে। তার নতুন যে 6 মাসের কোর্সটি, সেটি আজ থেকে শুরু হলো ডেমো ক্লাস রূপে। কেন ডেমো? প্রথমে দেখুন, তারপরে বুঝুন, তারপরে ভর্তি হবেন বা পড়বেন, এটা আপনার সিদ্ধান্ত। বিজ্ঞাপনের মহিমায় আপনি কেন ভেসে যাবেন? তাই পরীক্ষা করার জন্য আপনার ভালো, আপনার মন্দ, কোনটিতে আপনার উপকার হবে সেটি জেনে বুঝে নিন। পশ্চিমবঙ্গে বহু জায়গায় বহু নেট পড়ানো হয়, বহু টাকা নেওয়া হয়, কত 18,000, কত 16,000, কত 20,000, কত 10,000, কত 12,000। কিন্তু আমরা যে মূল্যে, যে কোয়ালিটিতে ছাত্রছাত্রীদেরকে ভালোবাসার সাথে পড়াই এবং তাদের উপকারে কাজে লাগি, সেটা তোমরা আজকে জানতে এবং বুঝতে পারবে। আমি আর বিশেষ কিছু না বলে আজকে যিনি মূল বিষয় এবং মূল বক্তা, আমাদের ভালোবাসার এবং শ্রদ্ধার স্যার সজল মহাশয় সম্বন্ধে আমি দু এক কথা বলবো, তারপরে আমি মিউট করব। এই যে মানুষটি সজল বাবু, যবে থেকে ওনাকে আমি চিনেছি, অক্লান্ত পরিশ্রমী কর্মযোগী মানুষ। কখনো কোনো কাজেতে না বলেন না। নিজের সমস্ত বাধা পেরিয়ে, নিজের সমস্যাকে নগণ্য করে ছাত্রদের পিছনে কাজে লাগে। তার দীর্ঘ 6 বছরের এক্সপিরিয়েন্সে উনি কি কি পেয়েছেন? নেট সেট উনি পাস করেছেন, জেআরএফ পাস করেছেন এবং উনি
ইউনিভার্সিটি অফ এলাহাবাদের পিএইচডি থেকে সিআরএ এক্সামিনেশন পাস করেছেন ভাইবা অল ওভার ইন্ডিয়াতে। এছাড়া উনি কো চেয়ার অফ এনএজিআই ইন্টারন্যাশনাল সেমিনারে উনি যোগ দিয়েছেন। ওনার অনেক অসংখ্য পিয়ার রিভিউ জার্নাল আছে কোপাসে, এসআই ইন্ডেক্সে, এবং উনি 3-4টে বইয়ের লেখক এবং 8টা ওনার প্রকাশিত জার্নাল আছে। এছাড়াও নেটের ব্যাপারে উনি 6-7 বছর ধরে উনি পড়াচ্ছেন এবং বহু সংখ্যক ছেলে তাকে জিআরএ পেয়েছেন। পেপার ওয়ান কিভাবে পড়তে হয়, কিভাবে ম্যারাথন ক্লাস করতে হয়, কিভাবে প্রশ্ন উত্তর, কোন কোন জায়গাটা সমস্যা উনি ধরে ধরে বুঝান। একটা কমপ্লিট হার্ড ডিস্ক বলতে পারেন। বা আমরা যদি বলি যে ছোট যে মাইক্রোচিপ, উনি একটা মাইক্রোচিপ এই যুগের। তো সেই মতো স্যারের কাছে আমরা যখন পেয়েছি, আমাদের দেবমণি পীঠও গৌরব অনুভব করে, এবং ছাত্রছাত্রীরাও যতবার আমি মিটিং করেছি, সজল স্যারের পড়াতে ভালো লাগে, সজল স্যার আমাদের খুব ভালোভাবে পড়ান, কোনো কমেন্ট নাই সজল স্যারের পড়াতে। সমস্যা আছে না স্যার, আমাদের ফার্স্ট পেপারটা ভালো হয়েছে। এই যে আনন্দের কথাগুলো শুনি, ওতে সজল স্যারের প্রতি দেবমণি পীঠের সম্পর্ক তার দৃঢ় হচ্ছে, এবং আশা করি নতুন ছাত্রছাত্রী এবং যারা পুরনো আছো সকলের সঙ্গে সম্পর্ক আরো গভীর থেকে গভীরতর হবে। উনি অধ্যাপক, এটি কলেজে অধ্যাপনা করেন, সঙ্গে উনি এই যে আমাদের দেবমণি পীঠ উনি পড়ান। তার পড়ানো, তার সম্বন্ধে আমি কিছু বলবো না। কেন? 10 মিনিট বা 2 মিনিট পরে তখন নিজেরা দেখতে পাবে। যেটা দেখতে পাবে সেটা বলে লাভ নেই। তাই সেরকম মতো মানুষকে পেয়ে আমরা গৌরবিত। আমি স্পেশালি সজল বাবুকে ওয়েলকাম জানাই এবং ধন্যবাদ জানাই। এই বলে আজকে আমি আমার বক্তব্য শেষ করব। আর আজকে যে 42 জন বা 43 জন ছিল, তাদের সকলকে আবার ভালোবাসা জানাচ্ছি। বিষ্ণু স্যার, আপনি আবার শুরু করুন। আমরা যে কোনো একটা কোর্সে পড়তে গেলে তার নিয়মাবলী একটু জানতে হয়। তোমরা কি পাবে? এখানে 6 মাস টানা ক্লাস হবে। 6 মাসের মধ্যে পুরো নেট সিলেবাস কমপ্লিট হবে। তার তোমরা পাবে উন্নত স্টাডি মেটেরিয়াল, সঙ্গে ভিডিও। তাছাড়াও অল টাইম সন্তু স্যার থাকছেন সংস্কৃত বিষয়ের কোঅর্ডিনেটর, আর সজল স্যার থাকছেন ফার্স্ট পেপার বিষয়ে কোঅর্ডিনেটর। তোমরা যে কোনো সময়ে যে কোনো সমস্যা গ্রুপে আলোচনা করতে পারো। তাছাড়া সপ্তাহে 3 দিন ক্লাস হবে 2 ঘন্টা করে, অর্থাৎ সপ্তাহে 6 ঘন্টা ক্লাস হবে। সেখানে 2 ঘন্টা থাকবে ফার্স্ট পেপার আর 4 ঘন্টা থাকবে সংস্কৃত বিষয়। এছাড়াও সপ্তাহে 2বার হবে এক্সাম, একটা হবে সংস্কৃত বিষয়ের পরীক্ষা আর একটা হবে প্রথম পত্রের পরীক্ষা। তাছাড়া পার মান্থ 50টি করে কোশ্চেনে একবার পরীক্ষা হবে, সেটা সংস্কৃত বিষয় আর একটা হবে প্রথম পত্রে। যাই হোক, এখন এই নানা কেরিয়ারের সঙ্গে কোনো আপোষ নয়, তোমাদেরকে কষ্ট করে পড়তে হবে। তো আজকে তোমরা দেখে নাও সজল স্যারের ক্লাস। তো সজল স্যারকে আমি আহ্বান করব, স্যার আপনি আপনার ক্লাসটা শুরু করুন। সজল স্যার। ধন্যবাদ ডক্টর বিষ্ণুপদ মহাশয় স্যার এবং ডক্টর সন্ত কুমার পান মহাশয় স্যার আমাকে আজকে এই ক্লাসে সুযোগ দেওয়ার জন্য। তাহলে আমি আজকে প্রথমে একদম ডাইরেক্ট আমরা মানে সিলেবাসে চলে যাই। আমি পড়ানোর সময় পড়াতেই তোমাদেরকে এই ব্যাপারগুলো আলোচনা করবো। তো স্যার আমার স্লাইড দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। তাহলে দেখো, আজকে আমরা একদম ডাইরেক্ট আমি পুরো সিলেবাসে চলে আসছি, কারণ বাকি আমাদের যে দেবমণি পীঠ, আমাদের সমস্ত পড়ার বিষয়, এই ব্যাপারে ডক্টর সন্ত কুমার পান মহাশয় স্যার এবং ডক্টর বিষ্ণুপদ পাল মহাশয় স্যার খুব ভালোভাবে ব্যাখ্যা করেছেন। আমি সেই জায়গাগুলো এখন আর বলছি না। আমরা পড়াতে সমস্ত জিনিস জানতে পারবো, বা আমরা আলোচনা পড়াতে আমরা এই জিনিসগুলো আলোচনা করবো। তাহলে দেখো, আমরা প্রথমে ডাইরেক্ট যেখানে যাচ্ছি সেটা হচ্ছে পেপার 1। তাহলে এনটিএ নেট, ন্যাশনাল টেস্টিং এজেন্সি, ইউজিসি, ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন, যে পেপার 1-এর যে সিলেবাস, তো সেই পেপার 1-এর সিলেবাস অনুযায়ী আমরা টোটাল 10টা চ্যাপ্টার আমাদেরকে পড়তে হবে। তো আমি এই টোটাল পড়ানোটা কিভাবে পড়বো, কিভাবে সমস্ত জিনিস মনে রাখবো, এবং আমাদের ওভারঅল সবার টার্গেট থাকবে যে আমরা টোটাল 50টা কোশ্চেনের মধ্যে যেন আমরা 40টার উপরে অ্যান্সার করতে পারি, তার যে ট্রিক্স এবং টিপস সেগুলো আমি আজকে তোমাদেরকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত বলে যাব। তাহলে দেখো, টোটাল 10টা চ্যাপ্টার আমাদের পেপার 1-এ আছে, যেটা তোমরা আগে অনেকে সিলেবাস দেখেছো, বা যদি কেউ সিলেবাস না দেখে থাকো, তো আমরা সব জিনিসগুলো পরপর আলোচনা করব। তো টোটাল আমাদের কোশ্চেন থাকবে 50টা, টোটাল নাম্বার অফ কোশ্চেন 50, টোটাল মার্কস হচ্ছে প্রত্যেকটা কোশ্চেনের জন্য 2 নাম্বার করে থাকবে, টোটাল মার্কস হচ্ছে 100।
100 নাম্বার হচ্ছে টোটাল মার্কস। এর জন্য টোটাল আমাদের 10টা চ্যাপ্টার পড়তে হবে এবং 10টা চ্যাপ্টার পড়তে হলে প্রত্যেকটা চ্যাপ্টারতে আমাদের 5টা করে কোশ্চেন থাকবে। এইটা হচ্ছে পেপার 1 এর টোটাল সিলেবাস। এবং এইখানে এর মধ্যে আমাদেরকে কি কি পড়তে হবে না, এর মধ্যে আমাদেরকে পড়তে হবে টিচিং অ্যাপটিটিউড, রিসার্চ অ্যাপটিটিউড, কমিউনিকেশন, আইসিটি, পিপল ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট, ম্যাথামেটিক্যাল রিজনিং, ডিআই, হায়ার এডুকেশন, লজিক্যাল রিজনিং, আর একটা হচ্ছে কম্প্রিহেনশন। তাহলে আমরা এই পুরো সিলেবাসটাকে পড়বো, কিন্তু এটা হচ্ছে পুরোপুরি আমার ভাগ করা, যে আমরা এই পুরো সিলেবাসটাকে 3টে গ্রুপে ভাগ করব। কেন 3টে গ্রুপে ভাগ করেছি আমরা সব পরপর ব্যাখ্যা করব। আজ যেহেতু আমাদের প্রথম ক্লাস, আমরা এখানে যেহেতু প্রথম ক্লাসে আমরা পুরো জিনিসটা মানে ডিটেলস এক্সপ্লেনেশনে যাব না, আমরা পুরো জিনিসটাকে যেটা বলতে চাইছি যে টোটাল আমরা 3টে গ্রুপে আমরা সিলেবাসটাকে ভাগ করব। গ্রুপ 1 এ থাকবে পিপল ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট, আইসিটি যার ফুল ফর্ম হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, 3 নাম্বার হচ্ছে কমিউনিকেশন। গ্রুপ 2 তে থাকবে রিসার্চ অ্যাপটিটিউড, টিচিং অ্যাপটিটিউড, ম্যাথামেটিক্যাল রিজনিং। গ্রুপ 3 তে থাকবে ডিআই, ডাটা ইন্টারপ্রিটেশন, হায়ার এডুকেশন, লজিক্যাল রিজনিং। আর আমাদের আরেকটা চ্যাপ্টার থাকবে কম্প্রিহেনশন, মানে যেটা হচ্ছে আনসিন, একটা প্যাসেজ দেওয়া থাকবে, এর উপরে 5টা কোশ্চেন দেওয়া থাকবে, সেটা আমরা লাস্টে একবার প্র্যাকটিস করিয়ে দেবো। তাহলে দেখো এই 9টা চ্যাপ্টারকে 3টে গ্রুপ আমাদের কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে টার্গেট রাখতে হবে যেন আমরা এখানে টোটাল 50টা কোশ্চেনের মধ্যে আমরা 40টার উপরে অ্যান্সার করতে পারি। 40টার উপর অ্যান্সার মানে হচ্ছে আমরা যেন সবাই 80% মার্কস তুলতে পারি। এই 80% মার্কস আমরা কিভাবে তুলবো, প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত শুধুমাত্র আমাদের এই দেববাণী পীঠকে তোমরা ফলো করে যাবে, যে আমরা কিভাবে প্র্যাকটিস করাচ্ছি। এই জায়গাটা আমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবো। আমাদের টোটাল আমরা পেপার 1 যেভাবে পড়বো একদম পুরো ইউপিএসসি স্টাইল শর্টকাট টেকনিকে পড়বো। তাহলে আমরা দেখো গ্র্যাজুয়েশন, মাস্টার্স, যে লেভেলে আমরা পড়েছি বা বিএড, সমস্ত লেভেলের পড়া এক ধরনের, আর এই নেট সেটের পড়া কিন্তু এক ধরনের। আমরা সব পড়াগুলো পড়বো, কিন্তু এইগুলো আমাদের হবে সমস্ত শর্টকাট টেকনিকে, যেন তোমার মাইন্ডে কোনো প্রেসার পড়বে না, অথচ তুমি খুব সহজে এমন কিছু কৌশল আমি তোমাদেরকে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে শেখাবো, যার দ্বারা কিন্তু তোমরা খুব সহজেই 80% মার্কস তুলতে পারবে। তাহলে এখানে আমরা টোটাল এই 9টা চ্যাপ্টার এবং কম্প্রিহেনশন নিয়ে 10টা চ্যাপ্টারের পুরো সিলেবাস যেটা আছে, সেই সিলেবাসটা আমরা সব ভেঙে ভেঙে প্র্যাকটিস করাবো। কিন্তু আজকে আমরা যেটা পড়াবো সেটা হচ্ছে গ্রুপ 1 এর পিপল ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্টের এনটিএ নেটের কি সিলেবাস আছে, আর আমরা আমাদের দেববাণী পীঠ কিভাবে সেই সিলেবাসটাকে ভাগ করেছি, কিভাবে আমরা পড়াবো, তার ট্রিক্স আমরা আজকে এখানে দেখাবো। তাহলে দেখো প্রথম যে গ্রুপ 1 এর যে চ্যাপ্টার আছে পিপল ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট, তার দেখো এই স্লাইডটা হচ্ছে এনটিএ নেটের দেওয়া সিলেবাস। 9 নাম্বার ইউনিটে এই পোর্শনটা আছে। কি লেখা আছে না, পিপল ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট। এর সিলেবাসের মধ্যে দেখো কি কি জিনিস আছে না, ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট, মিলেনিয়াম ডেভেলপমেন্ট অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, human and environment interaction, anthropogenic activities and their impact on environment. 3 নম্বরের পোর্শন আছে ইন এনভায়রনমেন্টাল ইস্যু, লোকাল, রিজিওনাল অ্যান্ড গ্লোবাল লেভেলে, এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, সয়েল পলিউশন, নয়েজ পলিউশন, বিভিন্ন ধরনের ওয়েস্ট, ক্লাইমেট চেঞ্জ, এইগুলো। তারপর আছে ইম্প্যাক্ট অফ পলিউটেন্ট অন হিউম্যান হেলথ। তারপর আছে ন্যাচারাল অ্যান্ড এনার্জি রিসোর্স, সোলার, উইন্ড, সয়েল, হাইড্রো, জিওথার্মাল, বায়োমাস, নিউক্লিয়ার অ্যান্ড ফরেস্ট। তারপর যে ন্যাচারাল হ্যাজার্ড অ্যান্ড ডিজাস্টার মিটিগেশন স্ট্র্যাটেজি। লাস্ট পোর্শন যেটা আছে এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট, ন্যাশনাল অ্যাকশন প্ল্যান অন ক্লাইমেট চেঞ্জ, ইন্টারন্যাশনাল অ্যাগ্রিমেন্ট অ্যান্ড এফোর্ট, মন্ট্রিল প্রোটোকল, রিও সামিট, কনভেনশন অন বায়োডাইভার্সিটি, কিয়োটো প্রোটোকল, প্যারিস অ্যাগ্রিমেন্ট, ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স বা আইএসএ। তাহলে এদের মধ্যে এই যে পোর্শনটা আছে, এই পোর্শনটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তো আমরা এইগুলো দেখো, এটা হচ্ছে টোটাল এনটিএ নেটের পুরো সিলেবাস, যে সিলেবাসটা আমি একবার জাস্ট পুরোটাই পড়লাম। এইটা এনটিএ নেটের দেওয়া সিলেবাস, যে সিলেবাসে দেখো অনেকগুলো জিনিস আছে। এইবারে এই সিলেবাসটাকে আমি পরবর্তী দুটো স্লাইডে দেখাবো যে আমরা কিভাবে পড়ব। আমরা এই সিলেবাসটাকে ভাগ করেছি 2005 থেকে 2025, এই 20 বছরে নেটে কেমন ধরনের কোশ্চেন এসছে,
তার সাথে ডাব্লিউবি সেট, কর্ণাটক সেট, নর্থ ইস্ট ইন্ডিয়া সেট, মহারাষ্ট্র সেট, তামিলনাড়ু সেট, জেইটি ঝাড়খণ্ড এলিজিবিলিটি টেস্ট, এই সমস্ত রাজ্যের সেটের কোশ্চেন, তার সাথে 2005 থেকে 2025 সালে কেমন কোশ্চেন নেটে এসছে, এইগুলোর উপর বেস করে যে চ্যাপ্টারগুলো থেকে সব থেকে বেশি কোশ্চেন পরীক্ষায় এসছে সেই চ্যাপ্টারগুলোকে আমরা প্রথমে রাখবো, যেগুলো থেকে একটু মিডিয়াম কোশ্চেন এসে সেগুলো মাঝে থাকবে, আর যেগুলো থেকে কম কোশ্চেন এসছে সেগুলো চলে যাবে লাস্টে। তাহলে এই সিলেবাসটার উপর বেস করে দেখো আমরা যেটা ভাগ করেছি, আমাদের দেওয়ানি পীঠ আমাদের এখানে যে আমরা যেভাবে ভাগ করে তোমাদেরকে চ্যাপ্টারগুলো পড়াবো, সেটা হচ্ছে সব থেকে বেশি কোশ্চেন আমি এগুলোকে র্যাঙ্ক করেছি মিলেনিয়াম ডেভেলপমেন্ট আর সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল থেকে সব থেকে বেশি কোশ্চেন এসছে এমডিজি আর এসডিজি থেকে। 2 নম্বর যেটা এসছে কিয়োটো প্রোটোকল আর মন্ট্রিল প্রোটোকল। 3 নম্বর যেটা এসছে রিও সাবমিট কনভেনশন অন বায়োডাইভার্সিটি। 4 নম্বর যেটা এসছে প্যারিস অ্যাগ্রিমেন্ট ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স। 5 নম্বর যেটা এসছে এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট বা ইপিএ, ন্যাশনাল অ্যাকশন প্ল্যান অন ক্লাইমেট চেঞ্জ বা এনএপিসিসি এই চ্যাপ্টার থেকে। 6 নম্বর যেটা আছে এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, বিভিন্ন ধরনের পলিউশন থেকে এসছে কোশ্চেন। তাহলে এইগুলো সব র্যাঙ্কে চলে যাচ্ছে। 1 নম্বর আছে এমডিজি এসডিজি, 2 নম্বর আছে এই দুটো প্রোটোকল, 3 নম্বরে সাবমিট, 4 নম্বরে প্যারিস অ্যাগ্রিমেন্টের আইএসএ, 5 নম্বরে ইপিএ আর এনএপিসিসি, 6 নম্বরে বিভিন্ন ধরনের পলিউশন গুলো। 7 নম্বর আছে যে বিভিন্ন ধরনের যে এনার্জি রিসোর্স আছে, সোলার, উইন্ড, সয়েল, হাইড্রো, বিভিন্ন ধরনের এনার্জি রিসোর্স গুলো। 8 নাম্বার আছে বিভিন্ন ধরনের হাজার এবং ডিজাস্টার মিটিগেশন স্ট্র্যাটেজিস। 9 নাম্বার আছে বিভিন্ন ধরনের ওয়েস্ট। 10 নাম্বার আছে ক্লাইমেট চেঞ্জ। 11 নাম্বার আছে ইম্প্যাক্ট অফ পলিউটার অন হিউম্যান হেলথ। তাহলে এই 11টা চ্যাপ্টার আমাদেরকে মনে রাখতে হবে। এই 11টা চ্যাপ্টার আমরা এইভাবে পড়বো। তাহলে প্রথমেই আমরা যেটা টেকনিক খুঁজে বের করব যে সিলেবাস থেকে যে অংশগুলো পরীক্ষায় সব থেকে বেশি কোশ্চেন এসছে, তাহলে আমরা ট্র্যাডিশনাল মেথডে যেভাবে অন্য জায়গাতে পড়ানো হয় বা যেভাবে বইয়ে থাকে আমরা কিন্তু সেই প্রসেসে পড়বো না, যে এক ধার থেকে প্রথমে থেকে শুরু করলাম লাস্ট পর্যন্ত পড়ে যাব, তাহলে কিন্তু তুমি এখানে ভালো মার্কস তুলতে পারবে না। জিআরএফ এর লক্ষ্য টার্গেট ফ্লাপ করা কিন্তু চাপ হয়ে যাবে। যে জায়গাগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেই পোর্শনগুলো আমরা পড়বো, যেগুলো কম আসে সেগুলো আমরা একটু প্র্যাকটিস করব, ঠিক আছে? তাহলে মাথায় রাখবে যে সিলেবাসে সব দেওয়া আছে বা একটা বইয়ের মধ্যে সব আছে আমি পুরো বইটাকে পড়বো সেটা কিন্তু করলে হবে না। ধরো আমি যেমন একটা এক্সাম্পল দিই, ধরো আমি বাজার থেকে একটা কোনো লাউ বা কোনো একটা এঁচড় কিনে আনলাম, তাহলে আমি তো পুরো এঁচড় বা লাউটা কিনে নিচ্ছি, পুরোটাই আমাদের খেতে হবে, কিন্তু আমাদের পুরোটা খাই না, তার অনেক কিছু অংশ আমরা বাদ দিয়ে দিই, যে অংশটা খাওয়ার দরকার শুধুমাত্র সেই অংশটা খাই। তাহলে এখানে কি মনে রাখতে হবে, যতটুকু প্রয়োজন ততটুকু আয়োজন, এই সেন্টেন্সটা মনে রাখতে হবে যে যতটুকু প্রয়োজন ততটুকু আয়োজন। এই জায়গাটা সব সময় কিন্তু আমাদেরকে পেপার ওয়ানের কৌশল মনে রাখতে হবে যে কোন জায়গাটা আমরা পড়বো, সেই পুরো টেকনিক পুরো কৌশল আমাদের এই দেববাণী পীঠ তোমাদেরকে দেবে। তোমরা শুধুমাত্র আমাদের সাথে থাকবে লাস্ট পর্যন্ত। আমরা তোমাদের সাফল্যের জন্য যা করার দরকার আমরা কিন্তু প্রত্যেকবার আমরা করি, আমরা এইবারও কিন্তু এটা করব। তাহলে এটা হলো আমরা প্রথম যেটা ব্যাখ্যা করলাম, এটা হচ্ছে সিলেবাসটাকে আমরা কিভাবে পড়ব। এইবারে আমি এখানে একটা বলে রাখি, প্রিভিয়াস ইয়ারের লাস্ট 5 বছর 2020 থেকে 2025 সাল পর্যন্ত কোশ্চেনের প্যাটার্ন এমন ভাবে পাল্টেছে, এখন যদি তুমি খুব ভালোভাবে কনসেপচুয়াল যদি না পড়াশোনা করো তাহলে কিন্তু জিআরএফ পাওয়াটা খুব চাপের। তাহলে এই কনসেপচুয়াল প্রত্যেকটা জিনিস আমরা পড়বো, কিন্তু শর্টকাট টেকনিকে পড়বো। সেই শর্টকাট টেকনিকে আমি যেমন ধরো প্রথম আজকে আমরা এই প্রোটোকল আর এমডিজি এসডিজি নিয়ে আমরা ব্যাখ্যা করব। তাহলে এই মিলেনিয়াম ডেভেলপমেন্ট আর সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, তার সাথে বিভিন্ন প্রোটোকল, বিভিন্ন সাবমিট, দেখো এই অংশগুলো কিন্তু পরীক্ষায় প্রচুর কোশ্চেন আসে। এই পুরো জিনিসটাকে দেখবে প্রিভিয়াস ইয়ারে যারা কোশ্চেন দেখেছো, নাহলে আমি প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন দেখাবো, প্র্যাকটিসও করাবো। আজকে কয়েকটা কোশ্চেন প্রিভিয়াস ইয়ারে আছে যেখানে আমরা দেখবো যে প্রতি বছর এই পিপল ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট থেকে অনেক সালের কোশ্চেন আসে, যে কোন সালে কোন সাবমিট হয়েছে, কোন সালে কোন প্রোটোকল হয়েছে। অনেক সময় এইগুলোকে ক্রোনোলজিক্যাল অর্ডারে সাজাতে বলে, অনেক সময় বলা হয় কোনটা আগে হয়েছে কোনটা পরে হয়েছে,
অনেক সময় দিয়ে দেবে যে মানে কোন সিওপির মধ্যে কোনটা হয়েছে। এই পুরো সমস্যাটা সমাধান তুমি একটা কিন্তু সিঙ্গেল বইয়ে পাবে না। কোনো বইয়ে কিন্তু সেভাবে ব্যাখ্যা নেই। যতগুলো পেপার ওয়ানের বই আছে কোনোটাতেই কিন্তু কমপ্লিট ব্যাখ্যা নেই। আমরা আজকে আমাদের স্লাইডের মধ্যে টোটাল পুরো কমপ্লিট তোমাদেরকে একটা শর্টকাট টেকনিক দেখাবো, যে টেকনিক তুমি যদি একবার দেখো, একবার যদি পড়ো, তুমি কিন্তু কোনো দিন ভুলবে না। এই জায়গাটা আমরা আজকে দেখাবো। তাহলে পুরো জিনিসটার ইম্পর্টেন্ট, পুরো গুরুত্বপূর্ণ জিনিসগুলোকে আমি কিভাবে ব্যাখ্যা করবো, প্রিভিয়াস ইয়ারে কেমন কোশ্চেন এসছে, সমস্ত কিছু দেখো। আমরা আজকে প্রথমে যে চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট আর মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল। এই দুটো পোর্শন আজকে আমাদের প্রথমে পড়ার বিষয়। তার এই দুটো পোর্শনকে আমরা প্রথমে পড়বো। একটা হচ্ছে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, আর আরেকটা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। তাহলে এই দুটো সম্বন্ধে আমি প্রথমে জাস্ট একটু জিনিস মানে বলে নিই। দেখো এখানে এই সিলেবাসে যে দেওয়া আছে এমডিজি আর এসডিজি, একটা যে সাস্টেনেবল মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, একটা যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। এই দুটো জিনিস কি আমি একটা এটা সব সংক্ষেপে প্রথমে একটু জাস্ট এর গল্পটা বা হিস্ট্রিটা বলি। তো গোটা পৃথিবী তিনটে ওয়ার্ল্ডে ভাগ হয়ে আছে। ফার্স্ট ওয়ার্ল্ড বা প্রথম বিশ্ব, সেকেন্ড ওয়ার্ল্ড বা দ্বিতীয় বিশ্ব, থার্ড ওয়ার্ল্ড বা তৃতীয় বিশ্ব। এইগুলো ভাগ করা হয়েছে কিসের বিশেষে না মাথা পিছু নাগরিকদের পার ক্যাপিটা ইনকাম কত। যেখানে মাথা পিছু বা পার ক্যাপিটা ইনকাম অনেক বেশি তারা আছে ফার্স্ট ওয়ার্ল্ডে, যাদের মাথা পিছু ইনকাম মাঝারি তারা আছে সেকেন্ড ওয়ার্ল্ডে, যাদের মাথা পিছু ইনকাম খুব কম তারা আছে থার্ড ওয়ার্ল্ডে। এইবারে এইগুলো যারা থার্ড ওয়ার্ল্ডে আছে তাদেরকে বলা হয় ডেভেলপিং কান্ট্রিজ, মানে হচ্ছে উন্নত দেশ বা উন্নয়নশীল দেশ। আর যারা যে ফার্স্ট ওয়ার্ল্ডে সেকেন্ড ওয়ার্ল্ডে তাদেরকে বলা হয় উন্নত দেশ বা ডেভেলপ কান্ট্রিজ। এবারে এই উন্নত দেশ যেগুলো পিছিয়ে পড়া দেশ বা উন্নয়নশীল দেশ বা থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রি, তাদের জন্য হচ্ছে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, মানে প্রাথমিক যে উন্নয়ন। আর যেগুলো উন্নত দেশ তাদের জন্য হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট। তাহলে এই দুটো কনসেপ্ট আমাদের কি কি মনে রাখতে হবে সব জায়গাটা আমরা পরপর ব্যাখ্যা করছি। তাহলে আমি একদম পুরো আমরা যেখানে যাচ্ছি যে ইম্পর্টেন্ট যে পোর্শন গুলো আছে, প্রথমে দেখো এখানে কি আছে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল। একদম পরীক্ষায় যে কোশ্চেন গুলো আছে সব জিনিসগুলোকে এখানে পুরোপুরি জিস করা আছে। এই নিচের পোর্শনটা আমার পুরো যে স্টাডি মেটেরিয়াল সেখান থেকে এখানে ওই স্ক্রিনটাকে এখানে তোলা আছে। তাহলে এখানে দেখো পুরো জিনিসটা এই পুরো নোটস একদম পুরো যে স্লাইড প্রত্যেকটা কিন্তু আমাদের একদম খুব সুন্দরভাবে শর্টকাট টেকনিকে বানানো। এই জায়গাটা প্রথমে মাথায় রাখবে। দেখো মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল যেটা পরীক্ষায় কোশ্চেন আসে যে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল বা এমডিজির কতগুলো গোল আছে। গোল আছে 8টা। টার্গেট কতগুলো আছে? টার্গেট আছে 21টা। ইন্ডেক্স কতগুলো আছে? ইন্ডেক্স আছে 60টা। এইবারে এটা চালু হয়েছিল কবে না ইন্ট্রোডিউস হয়েছে 2000 সালে, এবং এটা বলা হয়েছিল যে 2000 থেকে 2015 সাল এই 15 বছরের মধ্যে এই মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলটাকে ফুলফিল করতে হবে। এর টাইম পিরিয়ড বা সময়কাল পরীক্ষায় কোশ্চেন আসে, এর সময়কাল হচ্ছে 2000 থেকে 2015, এবং এইটার অপর নাম হচ্ছে শেপিং দ্য 21st সেঞ্চুরি স্ট্র্যাটেজি। এবং এখানে টোটাল 189 ইউনাইটেড নেশনের মেম্বার এই মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের মধ্যে সাইন করেছে বা সদস্য সংখ্যা আছে। তাহলে এইগুলো কিন্তু প্রত্যেকটা কোশ্চেন আসে যে মিলেনিয়াম ডেভেলপমেন্টের কতগুলো গোল আছে। গোল আছে 8টা। টার্গেট কতগুলো আছে? টার্গেট আছে 21টা। ইন্ডেক্স কতগুলো আছে? ইন্ডেক্স আছে 60টা। কবে চালু হয়েছে? 2000 সালে। এর টাইম পিরিয়ড বা সময়কাল কবে? 2000 থেকে 2015। এটার অপর নাম কি না শেপিং দ্য 21st সেঞ্চুরি স্ট্র্যাটেজি। এবং এখানে কতগুলো ইউএন মেম্বার আছে? 189টা। সব তথ্য এই একটা স্লাইডের মধ্যে দেওয়া আছে। এইবারে পরীক্ষায় যেটা সব থেকে বেশি কোশ্চেন আসে সেটা হচ্ছে এই 8টা গোল কি কি। এই 8টা গোল কিন্তু কখনোই ভুলবে না। এই 8টা গোল খুব ভালোভাবে মনে রাখতে হবে। তো এই 8টা গোল আমরা কিভাবে মনে রাখবো তার শর্টকাট টেকনিক আমি প্রত্যেকটা বলছি। দেখো 1 নাম্বার গোল কি আছে না টু ইরাডিকেট এক্সট্রিম পভার্টি অ্যান্ড হাঙ্গার। যে এক্সট্রিম পভার্টি যে খুব দরিদ্র এবং খুব ক্ষুধার্ত এইগুলোকে কমাতে হবে। টু অ্যাচিভ ইউনিভার্সাল প্রাইমারি এডুকেশন,
ইউনিভার্সাল প্রাইমারি এডুকেশন 1 থেকে 4 বা 1 থেকে 5, সেই ইউনিভার্সাল প্রাথমিক শিক্ষা সবাইকে দিতে হবে। 3 নাম্বার কি আছে না টু প্রমোট জেন্ডার ইকুয়ালিটি অ্যান্ড এম্পাওয়ার ওমেন, না জেন্ডার ইকুয়ালিটি মেল অ্যান্ড ফিমেলের মধ্যে ইকুয়ালিটি আনতে হবে এবং ওমেনদের এম্পাওয়ারমেন্ট করতে হবে। 4 নাম্বার যে টু রিডিউস চাইল্ড মর্টালিটি, শিশু মৃত্যুর হার কমাতে হবে। 5 নাম্বার কি আছে টু ইমপ্রুভ ম্যাটার্নাল হেলথ, মায়েদের স্বাস্থ্যের প্রতি উন্নতি সাধন করতে হবে। 6 নম্বরে কি আছে না টু কমবেট এইচআইভি অবলিক এইডস ম্যালেরিয়া অ্যান্ড আদার ডিজিজ, এই এইচআইভি অবলিক এইডস বা ম্যালেরিয়া এই ধরনের যে মারণ ব্যাধি আছে সেই রোগগুলোকে প্রতিরোধ করতে হবে। টু এনসিওর এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি, পরিবেশের সুস্থায়িত্বতা রক্ষা করতে হবে। আর 8 নাম্বার আছে টু ডেভেলপ এ গ্লোবাল পার্টনারশিপ, গোটা বিশ্বের সব দেশের মধ্যে একটা পার্টনারশিপ গড়ে তুলতে হবে। তাহলে এই 8টা গোল কিন্তু পরীক্ষায় বারবার ঘুরে ফিরে আসে। তাহলে এটা আমরা কিভাবে মনে রাখবো, এই মনে রাখার কৌশলটা মনে রাখতে হবে। আমি যদি এইভাবে 8টা পড়ে যাই, পরীক্ষার সময় দেখবে একটা বা দুটো কিন্তু বাদ চলে যাবে। যখন গোটা পেপার 1 টিচিং রিসার্চ রিজনিং সব একসাথে থাকবে, তখন কিন্তু তোমার অনেক কিছু জিনিস মাথা থেকে কিন্তু সিলি মিস্টেক হয়ে যাবে। তাহলে এই জন্য এই শর্টকাট টেকনিকটা আমরা কিভাবে মনে রাখবো সেই জায়গাটা আমরা বলছি। দেখো প্রথম কি আছে টু ইরাডিকেট, তারপরে টু অ্যাচিভ, টু প্রমোট, টু রিডিউস, এই প্রত্যেকগুলো কিন্তু মানে একই ধরনের। এই প্রত্যেকগুলো যতগুলো মানে আছে প্রথমে এই মানেগুলো কিন্তু সব প্রায় একই ধরনের। টু ইরাডিকেট, টু অ্যাচিভ, টু প্রমোট, টু রিডিউস, টু ইমপ্রুভ, টু কমবেট, টু এনসিওর, টু ডেভেলপ। তাহলে এই পোর্শনটা আমরা কমন নিয়ে নেব। এটা আমরা জাস্ট একবার শুধু পড়বো, মনে রাখার কোনো ব্যাপার নেই যে টু ইরাডিকেট বা টু অ্যাচিভ বা টু প্রমোট কোনো একটা হবে। প্রথমে কি আছে না পভার্টি অ্যান্ড হাঙ্গার, দারিদ্র এবং ক্ষুধা, তাহলে প্রথমে চলে গেল পি। 2 নম্বরে কি আছে না ইউনিভার্সাল প্রাইমারি এডুকেশন, মানে প্রাথমিক শিক্ষা সবাইকে দিতে হবে। তার মানে এখানে চলে এলো এডুকেশন, প্রাইমারি এডুকেশন ই। তারপরে কি আছে জেন্ডার ইকুয়ালিটি, যে নারী পুরুষের মধ্যে যে সমতা সেটা রক্ষা রাখতে হবে, মেল অ্যান্ড ফিমেলের মধ্যে ইকুয়ালিটি রাখতে হবে। তারপরটা যে জি জেন্ডার। তারপর আছে চাইল্ড মর্টালিটি, মানে শিশু মৃত্যু হার কমাতে হবে, তার মানে এটা আছে সি। তারপরে যে ম্যাটার্নাল হেলথ, মায়েদের স্বাস্থ্যের উন্নতি সাধন করতে হবে, হেলথ, তার মানে এইচ। তারপরে কি আছে না এইচআইভি অবলিক এইডস ম্যালেরিয়া এই ধরনের যে মারণ ব্যাধি আছে সেই ব্যাধিগুলো, তার মানে এইচআইভি এটা একটা মারণ ব্যাধি, একটা খুব মারণ রোগ। তারপরে এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি, এনভায়রনমেন্টের ব্যাপার আছে, এটা যে ই। তারপর আছে গ্লোবাল পার্টনারশিপ, বিশ্ব যে পার্টনারশিপ সেটা হচ্ছে জি। তাহলে দেখো আমরা এখানে কি কি মনে রাখবো না, আমরা এখানে মনে রাখবো পি ই জি সি, আর হচ্ছে এইচ এইচ ই জি। তাহলে পি ফর পভার্টি, ই ফর এডুকেশন, জি ফর জেন্ডার, সি ফর চাইল্ড, এইচ ফর হেলথ, আরেকটা এইচ ফর এইচআইভি, ই ফর এনভায়রনমেন্টাল, আর জি ফর গ্লোবাল পার্টনারশিপ। তাহলে এই পিজিসি এইচএইচইজি এই লাইনটা মনে রাখতে হবে। তাহলে টোটাল 8টা যে মানে গোল আছে সে 8টা গোল দেখো এর মধ্যে কিন্তু চলে এসছে। তাহলে এইটা আমরা কখনোই ভুলবো না যে পিজিসি ডবল এইচ ই জি। এবার দেখো প্রত্যেকটা আমরা যেগুলো বললাম সেগুলো সব দেখো এখানে লোগো দেওয়া আছে। এক্সট্রিম পভার্টি হাঙ্গারের লোগো আছে, ইউনিভার্সাল প্রাইমারি এডুকেশনের লোগো আছে, জেন্ডার ইকুয়ালিটির লোগো আছে, চাইল্ড মর্টালিটির লোগো আছে, ইমপ্রুভ ম্যাটার্নাল হেলথ তার লোগো আছে, এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি লোগো আছে, এইচআইভি এইডস ম্যালেরিয়া এই ধরনের রোগ প্রতিরোধ সেটার লোগো আছে, গ্লোবাল পার্টনারশিপ। তাহলে এই আমাদের টোটাল মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল থেকে এই ইনফরমেশন মনে রাখতে হবে, তাহলে কিন্তু আমরা পরীক্ষায় সব কোশ্চেন পেয়ে যাবো। তাহলে বোঝা গেছে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল। এখান থেকে যদি কারো কোনো কোশ্চেন থাকে জিজ্ঞাসা করো, নাহলে আমরা অন্য মানে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলে চলে যাব। এটা হ্যাঁ স্যার। বাকিদের যদি কারো কোনো কোশ্চেন থাকে জিজ্ঞাসা করো। বেশ, নেক্সট দেখো, নেক্সট হলো সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। দেখো সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল বর্তমান সময়ে একটা খুব পপুলার টার্ম। এটা কিন্তু সব জায়গাতে দেবে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল কিন্তু বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট
এর মধ্যে অ্যাড হয়েছে। তাহলে এটা আমি জাস্ট একটা শুধুমাত্র গল্প বলি। সাস্টেনেবল ডেভেলপমেন্ট কি না, এটার বাংলা হচ্ছে সুস্থায়ী উন্নয়ন বা টেকসই উন্নয়ন, মানে এমন ধরনের উন্নয়ন যে উন্নয়নটা টিকে থাকবে। মানে হচ্ছে ধরো কোন একটা সম্পদ, কোন একটা রিসোর্স, সেটা ধরো কেউ তৈরি করলো আর কেউ এসে শেষ করে দিল, তাহলে কিন্তু সেটা কিন্তু সাস্টেনেবল ডেভেলপমেন্ট নয়। সাস্টেনেবল ডেভেলপমেন্ট কোনটা হবে না, একটা সম্পদ তৈরি থাকবে, পরের একটা জেনারেশন এসে ব্যবহার করবে, তার পরের জেনারেশন কিন্তু সেটা কোনো রকম শেষ হবে না। এইটা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট। তার মানে বাংলায় একটা কথা আছে যে এক প্রজন্ম করে অন্ন, অন্য প্রজন্ম খায়, তার পরের প্রজন্ম এসে দেখে কোনো কিছু নাই। তার মানে হচ্ছে যে একটা প্রজন্ম সবকিছু তৈরি করলো, আর একটা প্রজন্ম সবকিছু ব্যবহার করলো, আর তার পরের প্রজন্মের জন্য কিছুই রইলো না। মানে তিনটে জেনারেশন। কেমন জেনারেশন? ধরো একটা জেনারেশন হচ্ছে আমাদের দাদুর জেনারেশন, একটা জেনারেশন হচ্ছে আমাদের বাবা কাকাদের জেনারেশন, একটা জেনারেশন হচ্ছে আমাদের জেনারেশন। তাহলে যখন কোনো জেনারেশন কিছু থাকবে না, সেটা কিন্তু সাস্টেনেবল ডেভেলপমেন্ট নয়। সাস্টেনেবল ডেভেলপমেন্ট হচ্ছে তিনটি জেনারেশন পর্যন্ত কিন্তু সেম ভাবে জিনিস টিকে থাকবে। এটা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট। এবার দেখো পরীক্ষায় যে কোশ্চেন আছে, আমরা সেই জায়গাতে চলে যাচ্ছি। পরীক্ষায় কোশ্চেন আছে কি যে সাস্টেনেবল ডেভেলপমেন্টের কতগুলো গোল আছে, গোল আছে 17টা, টার্গেট কতগুলো আছে, টার্গেট আছে 169টা, এর টাইম পিরিয়ড কত 2016 থেকে 2030। তাহলে দেখো মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের সময় ছিল 2000 থেকে 2015, এর টাইম পিরিয়ড হয়ে গেল 2016 থেকে 2030। তার দুটোর জন্য কিন্তু 15 বছর করে টাইম দেওয়া হয়েছে। আর সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল হচ্ছে উন্নত দেশ যেগুলো আছে তাদের জন্য, এর টার্গেট ইয়ার হচ্ছে 2030। আর এর তিনটে প্লার আছে, এই প্লারটা খুব ভালো করে মনে রাখতে হবে, ইকোনমিক, এনভায়রনমেন্টাল আর সোশ্যাল। এই তিনটে প্লার ওপর বেস করে সাস্টেনেবল ডেভেলপমেন্ট কিন্তু দাঁড়িয়ে আছে। তাহলে সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল যদি একটা বাড়ি হয়, সেই বাড়িটা দাঁড়িয়ে আছে টোটাল তিনটে প্লারের উপরে। একটা হচ্ছে সোশ্যাল প্লার, একটা হচ্ছে এনভায়রনমেন্ট প্লার, একটা হচ্ছে ইকোনমি প্লার। এই প্লারগুলোর উপরে এটা কিন্তু দাঁড়িয়ে আছে। তাহলে তিনটে প্লার কি কি না, এস, ই ফর ইকোনমিক, ই ফর এনভায়রনমেন্টাল, এস ফর সোশ্যাল। এবার দেখো এখানে ইকোনমিক মানে হচ্ছে ফিনান্সিয়াল স্টেবিলিটি, এনভায়রনমেন্টাল মানে হচ্ছে প্রোটেক্টিং দ্য এনভায়রনমেন্ট, সোশ্যাল মানে হচ্ছে মিটিং দ্য নিডস অফ পিপল টুডে অ্যান্ড ফিউচার জেনারেশন। এই তিনটের উপরে কিন্তু এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল দাঁড়িয়ে আছে। এবার দেখো এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট যে টোটাল যে 17টা গোল আছে, সেই 17টা গোল আমাদেরকে খুব ভালোভাবে মনে রাখতে হবে। এটা কিন্তু পরীক্ষায় ম্যাক্সিমাম সময় কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন আসে। তাহলে দেখো সাস্টেনেবল ডেভেলপমেন্টে যে 17টা গোল আছে, এই 17টা গোল কিন্তু আমরা শর্টকাট টেকনিকে মনে রাখবো। কিভাবে না, এই শর্টকাট টেকনিকটা হচ্ছে যে 3P 5C। তাহলে এখানে হয়ে যাবে 8টা গোল, 3টে পি আছে আর 5টা সি আছে। তাহলে 3P কি কি না, একটা পি হচ্ছে নো পভার্টি, আরেকটা পি হচ্ছে পার্টনারশিপ, আর আরেকটা পি হচ্ছে পিস অ্যান্ড জাস্টিস। তার নো পভার্টি, কোনো দারিদ্র রাখা যাবে না। পার্টনারশিপ, পৃথিবীর সব দেশের মধ্যে সহযোগিতা বা পার্টনারশিপ গড়ে তুলতে হবে। আর 3 নাম্বার হচ্ছে পিস অ্যান্ড জাস্টিস, শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। তাহলে এই তিনটের পিপি কি না, একটা পি হচ্ছে পভার্টি, একটা পি হচ্ছে পার্টনারশিপ, একটা পি হচ্ছে পিস। এবার দেখো 5টা সি আছে, সেই 5টা সি কি কি না, একটা সি হচ্ছে ক্লিন এনার্জি, একটা সি হচ্ছে ক্লিন ওয়াটার অবলিক স্যানিটেশন, একটা সি হচ্ছে সাস্টেনেবল সিটিজ, একটা সি হচ্ছে রিডিউস কনজাম্পশন, আর আরেকটা সি হচ্ছে ক্লাইমেট অ্যাকশন। তাহলে ক্লিন এনার্জি, যে নির্মল শক্তি লাগবে, ক্লিন ওয়াটার, নির্মল জল ব্যবহার করতে হবে, সাস্টেনেবল সিটিজ, যে শহর আছে সেই শহরগুলোকে সাস্টেনেবল ওয়েতে ওয়েস্ট ম্যানেজমেন্ট করতে হবে, সাস্টেনেবল ওয়েতে সিটি ডেভেলপমেন্ট করতে হবে, রিডিউস কনজাম্পশন মানে ভোগের পরিমাণ কমাতে হবে, ক্লাইমেট অ্যাকশন জলবায়ুর প্রতি নজর দিতে হবে। তাহলে এই জায়গাগুলো যদি করা হয়, তাহলে কিন্তু সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল টার্গেট ফুলফিল হবে। তাহলে এইখানে 5টা সি। এবার দেখো HIL2, HIL2 সবগুলো দুটো করে আছে, 2H
একটা এই যে নো হাঙ্গার, কোনো ক্ষুধার্ত রাখা যাবে না। গুড হেলথ অ্যান্ড ওয়েলবিং, সুস্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। দেখো দুটো আয় আছে, একটা আয় হচ্ছে রিডিউস ইনইকুয়ালিটিস। ইনইকুয়ালিটিস মানে হচ্ছে যেখানে বঞ্চিত হওয়া বোঝায়। ইনইকুয়ালিটি মানে যেটা বঞ্চনা, সেই বঞ্চনা রাখা যাবে না, ইনইকুয়ালিটিসের পরিমাণ কমাতে হবে। তাহলে এখানে দেখো ইনইকুয়ালিটিসের পরিমাণ এটা কিন্তু কমাতে হবে। ইনোভেশন অফ ইনফ্রাস্ট্রাকচার, নতুন নতুন আবিষ্কার করতে হবে, ইনোভেশন করতে হবে। 2L, একটা এল হচ্ছে লাইফ অন ল্যান্ড, যেগুলো স্থলভাগের উপর বসবাস করে যে জীবগুলো, আর লাইফ বিলো ওয়াটার, যেগুলো জলভাগের উপর বসবাস করে, বিভিন্ন ধরনের মাছ, বিভিন্ন ধরনের কোরাল, তাদের কিন্তু রক্ষা করতে হবে। আর শেষে আছে GEJ, জিতে হচ্ছে জেন্ডার ইকুয়ালিটি, ইতে হচ্ছে কোয়ালিটি এডুকেশন, আর জেতে হচ্ছে জব অ্যান্ড ইকোনমিক গ্রোথ। তাহলে এখানে মনে রাখবে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলে আমরা কি পেয়েছিলাম না, প্রাইমারি এডুকেশন। ওখানে ক্লাস 1 থেকে 4 বা 1 থেকে 5 পর্যন্ত সবাইকে কিন্তু বাধ্যতামূলকভাবে শিখতে হবে। কিন্তু সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলে বলা হচ্ছে কোয়ালিটি এডুকেশন, শুধুমাত্র প্রাইমারি নয়, মাধ্যমিক, হায়ার এডুকেশন বা আরো উচ্চশিক্ষা। এই উচ্চশিক্ষারে কিন্তু এই সাস্টেনেবল ডেভেলপমেন্টে জোর দেওয়া হচ্ছে। তাহলে এই 17টা গোল আমরা মনে রাখবো কিভাবে, 3P, 5C, HIL2, H দুটো, I দুটো, L দুটো, আর শেষে আছে GEJ। তাহলে এই হচ্ছে 17টা গোল। আমরা যদি শর্টকাট টেকনিকে না মনে রাখি তাহলে কিন্তু পরীক্ষাতে ভুল হয়ে যাবে। তাহলে প্রত্যেকটা চ্যাপ্টার, টিচিং, রিসার্চ, হায়ার এডুকেশন, লজিক্যাল রিজনিং, ICT, প্রত্যেকটা চ্যাপ্টার আমরা এইভাবে শর্টকাট টেকনিকে মনে রাখবো। এই জন্য আমাদের প্রচুর শর্টকাট টেকনিক থাকবে। তাহলে আমরা এই জানুয়ারি থেকে জুন পর্যন্ত আমরা পুরো যত রকম শর্টকাট টেকনিক, যত রকম প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, সমস্ত কিছু প্র্যাকটিস আমরা কিন্তু আমাদের এই দেববাণী পিঠের মাধ্যমে আমরা করব। এই জায়গাটা কিন্তু আমাদেরকে সবাইকে টার্গেট রাখতে হবে যে আমরা খুব সহজে কিভাবে আমরা মার্কস পেতে পারবো। সমস্ত পড়ানো হবে, যে সেই সব পড়ানো হবে কিন্তু শর্টকাট টেকনিকে। তুমি বইয়ে যেভাবে দেখতে পাও যে পাতার পর পাতা লেখা আছে, অন্য কোথাও তুমি দেখতে পাবে পাতার পর পাতা পড়ানো হচ্ছে, আমাদের কিন্তু সমস্ত জিনিস পড়ানো হবে, কিন্তু সেই পড়ানো কথা হবে শর্টকাট টেকনিকে, পুরোপুরি ইউপিএসসি স্টাইল যেভাবে মানে আমাদের শেখা হয় সেই শিক্ষাটা কিন্তু আমরা দেখবো। আমাদের কিন্তু এখানে দেববাণী পীঠ আমরা প্রথম থেকে আমরা লাস্ট পর্যন্ত যেটা করব, আমরা কিন্তু এখানে পড়াই না, আমরা হচ্ছে শেখাই। শেখানোটা মেন, পড়ানোর থেকে শেখানোটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তাহলে এই শেখানোটা কিন্তু আমরা প্রত্যেকটা পোর্শন কিন্তু শেখাবো। তাহলে দেখো আমরা যেভাবে বললাম, এই যে 3টে ধাপে বললাম, যে 3টে ধাপ, যে একটা হচ্ছে ইকোনমিক, একটা হচ্ছে এনভায়রনমেন্ট, একটা সোশ্যাল, সেইগুলোকে দেখো এই 17টা গোলকে ভাগ করা আছে। এই 17টা গোলের মধ্যে বায়োস্ফিয়ারের মধ্যে বা জীবজগতের মধ্যে কি কি পড়ে, লাইফ বিলো ওয়াটার, লাইফ অন ল্যান্ড, যেগুলো যাদের প্রাণ আছে স্থলভাগের উপরে এবং জলভাগের উপরে, ক্লিন ওয়াটার স্যানিটেশন আর ক্লাইমেট অ্যাকশন, এগুলো পড়ছে বায়োস্ফিয়ারের মধ্যে। সোসাইটির মধ্যে কোনগুলো পড়ছে, গুড হেলথ অ্যান্ড ওয়েলবিং, কোয়ালিটি এডুকেশন, জেন্ডার ইকুয়ালিটি, জিরো হাঙ্গার, পিস, জাস্টিস, সাস্টেনেবল সিটি, নো পভার্টি, ক্লিন এনার্জি, এগুলো পড়ছে সোসাইটির মধ্যে। ইকোনমির মধ্যে কোনগুলো পড়ছে না, ইকোনমির মধ্যে পড়ছে ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড ইকোনমিক গ্রোথ, ইন্ডাস্ট্রি ইনোভেশন, রিডিউস ইনইকুয়ালিটিস, কনজামশন, প্রোডাকশন এবং তার সাথে পার্টনারশিপ, এগুলো পড়ছে ইকোনমির মধ্যে। তাহলে এই 3টে ভাগে এই সব জিনিসগুলোকে ভাগ করা আছে। এটা অনেক সময় পরীক্ষায় কোশ্চেন চলে আসে, দু একটা সেটে রিসেন্ট সময়ে কোশ্চেন দিয়েছে যে বায়োস্ফিয়ারের মধ্যে কোন কোন ভাগগুলো পড়ছে, সোসাইটির মধ্যে কোন কোন ভাগগুলো পড়ছে। তাহলে এই যে পুরো সাস্টেনেবল ডেভেলপমেন্ট যে 17টা গোল, সেই 17টা গোলের যে ভাগগুলো, এই স্লাইডটা কিন্তু আমি অন্য বছর যেখানে পড়িয়েছি সেখানে কিন্তু এই স্লাইডটা ছিল না। এই বছর যেহেতু কয়েকটা সেটে আমি দেখলাম কোশ্চেন 2024 এবং 2023-এ এই ধরনের কোশ্চেন এসছে, তাই এই পোর্শনটা আমাদের এখানে উল্লেখ করা হয়েছে যে এই 17টা গোলকে অনেক সময় কয়েকটা পোর্শনে ভাগ করতে বলবে, তো সেই ভাগ করাটা আমরা এখানে মনে রাখবো। নেক্সট দেখো, এই যে 17টা গোল আমরা মানে পড়লাম, তো এই 17টা গোলের জন্য দেখো প্রত্যেকটা গোলের জন্য আলাদা আলাদা লোগো আছে। নো পভার্টির জন্য, জিরো হাঙ্গারের জন্য, গুড হেলথের জন্য, কোয়ালিটি এডুকেশনের জন্য, জেন্ডার ইকুয়ালিটির জন্য, প্রত্যেকের জন্য আলাদা আলাদা লোগো আছে। তো সেই লোগোগুলো আমরা জাস্ট একবার দেখে নেবো। এবার দেখো পুরো আমরা যে জিনিসটা বললাম,
সেই পুরো জিনিসটাকে একটা স্লাইডের মধ্যে দেওয়া আছে। তাহলে পুরো সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল তুমি একটা স্লাইডের মধ্যে কিভাবে মনে রাখবে এটা আমাদের দেখি। দেখো সাস্টেনেবল ডেভেলপমেন্টের গোল আছে 17টা, টার্গেট আছে 169টা, টাইম হচ্ছে 2016 থেকে 2030, 3টে পিলার আছে ইকোনমিক, এনভায়রনমেন্ট, সোশ্যাল, এবং এই যে শর্টকাট ট্রিক 3P, 5C, HIL 2 আর EGJ প্রত্যেকটা দেখো ব্যাখ্যাটা এই একটা স্লাইডের মধ্যে আছে। তাহলে আমরা পরীক্ষার আগের দিন আমরা যদি যখন একবার জাস্ট চোখ বোলাবো বা একবার জাস্ট লাস্ট মিনিট যখন আমরা দেখবো, লাস্ট মিনিট আমরা দেখবো এই পোর্শনটা, তাহলে একটা স্লাইডের মধ্যে পুরো সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, একটা স্লাইডের মধ্যে পুরো মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, একটা স্লাইডের মধ্যে পুরো কিয়োটো প্রোটোকল, একটা স্লাইডের মধ্যে পুরো মন্ট্রিল প্রোটোকল, একটা স্লাইডের মধ্যে পুরো প্যারিস এগ্রিমেন্ট, আমরা এই জায়গাটা কিন্তু প্রত্যেকটা শেখাবো, যেখানে তোমরা খুব সহজেই কিভাবে প্র্যাকটিস করতে পারবে, পরীক্ষার ক্ষেত্রে খুব সহজে তোমরা কিভাবে মনে রাখতে পারবে, এই জায়গাগুলো আমরা এখানে প্রত্যেকটা পোর্শন দেখাবো। তাহলে দেখো আমরা এই মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল আর সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল থেকে পরীক্ষায় যে কোশ্চেনগুলো এসছে আমরা কিছু প্র্যাকটিস করি, তারপর আমরা অন্য একটা পোর্শনে যাচ্ছি, যে সিওপির পোর্শনে যাচ্ছি, সেটা আমরা পরের মানে ধাপে এখনই বলছি। তাহলে আমরা এখান থেকে দেখো কয়েকটা যে কোশ্চেন এসছে পরীক্ষায়, এই ধরনের কয়েকটা কোশ্চেন তোমরা জাস্ট প্র্যাকটিস করো। যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের ওই ফার্স্ট স্লাইডটা একটু নিয়ে আসবেন। হ্যাঁ, নিয়ে যাচ্ছি। স্যার এই স্লাইড গুলো আপনার নোটে দেওয়া থাকবে তো? সব দেওয়া থাকবে। আমি এখানে জাস্ট মানে পড়ানোর জন্য এখানে আমাদের পিপিটি আছে, আমাদের স্টাডি মেটেরিয়ালের মধ্যে সব থাকবে, স্টাডি মেটেরিয়ালের মধ্যে আর একটু ব্যাখ্যাও থাকবে, আর এই সমস্ত কিছু আমরা স্টাডি মেটেরিয়ালের মধ্যে তোমরা পেয়ে যাবে। তোমাদের স্টাডি মেটেরিয়ালের মধ্যে সব কিছু পেয়ে যাবে, খুব সহজেই তোমাদের যে নোট থাকবে সেগুলো একবার দেখলেই তোমরা অ্যান্সার করতে পারবে। শুধুমাত্র আমাদের সাথে মানে তোমরা জাস্ট প্র্যাকটিসের মধ্যে থাকবে, কোনো অসুবিধা হবে না। হয়ে গেছে স্যার। ঠিক আছে, এবার দেখো, এবার এইখান থেকে দেখো যে কোশ্চেন গুলো এসছে, জাস্ট কোশ্চেন আমরা কয়েকটা প্র্যাকটিস করি, তারপর অন্য পোর্শনে যাচ্ছি। দেখো এইটা যেমন অনেকবার কোশ্চেন এসছে, এই সেম ধরনের কোশ্চেন, আইডেন্টিফাই দ্য সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল ফ্রম দ্য ডি হবে স্যার অ্যান্সার। হ্যাঁ বলো। অ্যান্সার ডি হবে। হ্যাঁ, ডি অ্যান্সার হবে। দেখো সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল যেখানে ছিল সেখানে আমরা 3P, 5C, HIL 2, GEJ এটা আমরা দেখলাম। এর মধ্যে মেলাও, দেখো এর মধ্যে আমরা কি পাবো, জিরো হাঙ্গার পাবো, কোয়ালিটি এডুকেশন পাবো, ক্লিন ওয়াটার স্যানিটেশন পাবো, আর পাবো ক্লাইমেট অ্যাকশন। ইউনিভার্সাল প্রাইমারি এডুকেশন নেই, গ্রিন এগ্রিকালচার নেই। তাহলে এইটা হচ্ছে এক ধরনের টেকনিক এই ধরনের কোশ্চেন অ্যান্সার করার। এই ধরনের কোশ্চেন যখন থাকবে তোমার পুরো স্লাইডটা ভরে যাবে। তাহলে এই ফর্মুলা অনুযায়ী আমরা অ্যান্সার করতে পারি। 2 নম্বর অ্যান্সার আমরা কি করবো, দেখো ইউনিভার্সাল প্রাইমারি এডুকেশন কিন্তু এটা মিলেনিয়াম ডেভেলপমেন্টের গোল, তাহলে আমরা এই 3 নাম্বারটা বাদ দেব। যদি 3 নাম্বারটা বাদ দিই, দেখো 3 নাম্বার আছে এ অপশনে, 3 নাম্বার আছে বি অপশনে, 3 নাম্বার আছে সি অপশনে, তাহলে এ বি সি হবে না, পরে আছে ডি অ্যান্সার হবে। তাহলে এই দুটো মেথডে অ্যান্সারটা করা যায়, যে তুমি ফর্মুলা অনুযায়ী ফেলে দিতে পারো, বা এই প্রাইমারি এডুকেশন যেহেতু মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলে আছে, মানে এটা হবে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট বলার চেষ্টা করো সবাই, হুইচ অফ দ্য ফলোইং আর নট সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। তাহলে এই চারটের মধ্যে কোনটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল নয়? তিনেরটা হবে স্যার, 3 নাম্বার। তিনেরটা হবে। গ্রিন এগ্রিকালচার নয়, বাকিগুলো সব বটে, জিরো হাঙ্গার, ক্লাইমেট অ্যাকশন, ক্লিন ওয়াটার স্যানিটেশন বটে, কিন্তু গ্রিন এগ্রিকালচার নয়। সেম ভাবে দেখো এখানে বলা যায় কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট আর কারেন্ট। এই 3টে স্টেটমেন্টের মধ্যে কোনগুলো কারেন্ট? এক নম্বর কি বলা আছে, দ্য মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল ওয়ার টু বি অ্যাচিভ বাই 2015। দ্য সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল উইল গাইড ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম পলিসি আনটিল 2035। দ্য সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল কেম ইনটু ইফেক্ট ইন জানুয়ারি 2016। তাহলে এই 3টের মধ্যে কোনটা ঠিক? তিনেরটা অ্যান্সার হবে স্যার, এ এন্ড সি। হ্যাঁ, এ এন্ড সি। দেখো বিতে বলা আছে কি না, দ্য সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল উইল গাইড আনটিল ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম আনটিল 2035। 2035 নয়, এটা কত হবে সালটা? 2030। তাহলে 35 কিন্তু নয়, তাহলে বিটা নয়, তাহলে এ আর সি অ্যান্সার। সেম ভাবে দেখো আরো কোশ্চেন অনেক আছে যেগুলো পরীক্ষায় এসছে। দেখো হুইচ অফ দ্য ফলোইং আর মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল। তাহলে এইগুলোর মধ্যে কোনগুলো মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল? এই চারটের মধ্যে, ইরাডিকেটিং এক্সট্রিম পভার্টি আর হাঙ্গার, অ্যাড্রেসিং ক্লাইমেট চেঞ্জ, প্রমোটিং জেন্ডার ইকুয়ালিটি অ্যান্ড এম্পাওয়ারমেন্ট অফ ওমেন,
এনসিওরিং এনার্জি সিকিউরিটি ফর অল। তাহলে এই চারটের মধ্যে কোন কোনগুলো মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের মধ্যে পড়বে? মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের ফর্মুলা কি বলেছিলাম? পি, 1 আর 3 হবে স্যার। হ্যাঁ 1 আর 3, পিজিসি ডবল এইচ ইজি এর মধ্যে মেলাও। দেখো এই পভার্টি হাঙ্গার আছে, আর এইটা আছে জেন্ডার ইকুইটি অ্যান্ড এম্পাওয়ারমেন্ট ওমেন। এই ক্লাইমেট চেঞ্জের ব্যাপার নেই, আর এনসিওরিং এনার্জি সিকিউরিটি ফর অল নেই। তোমরা যেহেতু আজকে প্রথম দিন মানে দেখছো, এর যখন একবার দুবার পড়বে এগুলো কোনো রকম প্রবলেম হবে না। সেম ভাবে দেখো এই মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলে কোন ধরনের এডুকেশনের কথা বলা হয়েছে, এই কোশ্চেনটা আমি পুরোটাই পড়লাম না। প্রাইমারি এডুকেশন। হ্যাঁ এখানে প্রাইমারি, এখানে কিন্তু প্রাইমারি স্কিল বেস এডুকেশন হলে এটা হয়ে যেত সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। তবে এই ধরনের অনেক কোশ্চেন আছে পরীক্ষাতে, যে কোশ্চেনগুলো আমি আরো কোশ্চেন আছে আমি দেখাচ্ছি না, যাতে কয়েকটা কোশ্চেন দেখালাম, এইগুলো প্রিভিয়াস ইয়ারের এই ধরনের কোশ্চেন আছে। এইবার দেখো নেক্সট যেটা সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই কপ, দ্য কনফারেন্স অফ দ্য পার্টিস। তাহলে আমরা টোটাল সিলেবাসে দেখবে এই যে প্রোটোকল, অ্যাগ্রিমেন্ট, সাবমিট, এইসব মিলে দেখবে অনেকটা পোর্শন কিন্তু সিলেবাসের ছিল, যেখানে পরীক্ষায় এই জায়গা থেকে কিন্তু অনেক কোশ্চেন আসে। তাহলে এই কনফারেন্স অফ পার্টিসটা যদি কারোর আয়ত্তের মধ্যে থেকে যায়, পিপল ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট 50% তার আয়ত্তের মধ্যে কিন্তু প্রথমেই চলে এলো। এই প্রত্যেকটা সাল যদি কেউ মনে রাখতে পারো কোন সালে কোথায় কি হয়েছে, সবগুলো শর্টকাট টেকনিক বলা আছে, কিন্তু কোনো বইয়ে বা কোনো জায়গায় তুমি কিন্তু একটা জিস্ট কিন্তু পাবে না। এই জিস্টটা কিন্তু এই জায়গাতে দেওয়া আছে। তাহলে এই কনফারেন্স অফ পার্টিস বিভিন্ন সময়ে পৃথিবীর বিভিন্ন জায়গাতে হয়েছে, এবং এটাকে পরিচালনা করে ইউএনএফসিসি, এর ফুল ফর্ম কিন্তু পরীক্ষায় আসে, ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ, এবং এটা এস্টাবলিশ হয়েছে 1992 সালের পর, রিও সামিটের পর। প্রথম কপ হয়েছে 1995 সালে, এবং প্রতি বছরই কপ হয়, যার মেজর কপগুলো আমরা মনে রাখতে হবে। দেখো এই কপের লিস্ট এইখানে এবং এখানে স্লাইড করা আছে, আর প্রত্যেকটা কপ কিন্তু কোন সালে কোথায় হয়েছে সেটা এইখানেও দেওয়া আছে। এই জায়গাটা একটু সবাই খুব ভালোভাবে মনে রাখবে। এখানে কিন্তু মুখস্থ করার কোনো দরকার নেই। যত লোক কপ কোন সালে কোন কপ হয়েছে তার জন্য আমরা কোনো কিছু মুখস্থ রাখবো না, শুধু একটা সিরিয়াল প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমরা কিন্তু প্রথম থেকে লাস্ট পর্যন্ত বলে যাব যে সিরিয়ালটা, সেই সিরিয়ালটা একটু তোমাদেরকে দেখতে হবে। দেখো প্রথম কপ হয়েছে 1995 সালে। তাহলে এইভাবে আমরা 1995 থেকে পরপর লিখে যাব। আমাদের দেখবে এনটিএ নেট পেপার 1-এ যখন পরীক্ষা হবে, যারা আগে দিয়েছো একবার দুবার তারা বুঝবে, তোমাদের কিন্তু একটা লুজ সিট দেওয়া হবে, একটা রাফ সিট দেওয়া হবে, যে রাফ সিটে তুমি কিন্তু প্র্যাকটিস মানে তুমি কিন্তু ক্যালকুলেশন করতে পারবে। সেই রাফ সিটে তুমি যদি এই ধরনের কোশ্চেন আসে 1995 থেকে লাস্ট পর্যন্ত তুমি লিখে যাবো, 95, 96, 97, 98 করে একবারেই 2025 সাল পর্যন্ত লিখে যাবে। আর 1995 হচ্ছে 1 কপ 1, 96 2, 97 3, এইভাবে পাশাপাশি 1 2 3 4 করে লিখে যাবে। শুধু মনে রাখবে 2001 সালটা দুবার হবে, আর এই কপ 6টা দুবার হবে। তাহলে 95, 96, 97, 98, 99, 2001 2 3 4 করে 2025 সাল পর্যন্ত গেছে। কপ 1 2 3 4 5 করে একবার লাস্ট পর্যন্ত যাবে, শুধু কপ 6টা দুবার হবে, আর 2001 সালটা দুবার হবে। এইবার দেখো প্রথম কয়েকটা কপ একটু ভালোভাবে মনে রাখবে। দেখো এই 8টা কপ একটু ভালো করে প্রথমে মনে রাখবে, আর মাঝে করে কয়েকটা মনে রাখতে হবে। তাহলে প্রথম কপ হয়েছে জার্মানির বার্লিনে, সেকেন্ড কপ হয়েছে সুইজারল্যান্ড জেনেভাতে, 3 নম্বর কপ হয়েছে জাপানের কিয়োটো, এই কিয়োটো সিলেবাস আছে কিয়োটো প্রোটোকল। 4 নম্বর কপ হয়েছে বুয়েনোস এয়ার্স আর্জেন্টিনায়। 5 নম্বর কপ হয়েছে জার্মানির বন। তারপরে কপ হয়েছে দ্য হেগ নেদারল্যান্ড। তারপরে কপ হয়েছে বন জার্মানি। তারপরে কপ হয়েছে মারাক্কেশ মরক্কো। তাহলে এটা ফর্মুলা কি মনে রাখবো? BGKB। বিতে হচ্ছে বার্লিন, জিতে হচ্ছে জেনেভা, কেতে হচ্ছে কিয়োটো, আর বিতে হচ্ছে বুয়েনোস এয়ার্স। আর BM, বিতে হচ্ছে বন, এইচে হচ্ছে হেগ, বিতে হচ্ছে বন, আর এম এ হচ্ছে মারাক্কেশ। এইভাবে দেখো প্রত্যেকটা কপ যাবে, যে সালগুলো আমরা প্রত্যেকটা যখন ক্লাসে আমরা পড়াবো সমস্ত জিনিস ডিটেলসে ব্যাখ্যা করবো। আর যেহেতু আমাদের ডেমো ক্লাস, আমি দেখালাম যে কি কি জিনিস আমাদের এর মধ্যে থাকবে, কোন কোন জিনিস কোন কোন পোর্শনগুলো আমরা এখানে বলবো, সেই জায়গাটা আমরা এইখানে মনে রাখতে হবে।
ঠিক আছে? এইবার দেখো এই জায়গাটা খুব ভালোভাবে মাথায় রাখো, এই যে প্রত্যেকটা কপের কোন সালে কোথায় হয়েছে, কোন সিটিতে হয়েছে তার লিস্ট দেখো পুরোটাই দেওয়া আছে। যে লিস্টটা আমরা পুরোটাই যখন পড়াবো সব আমাদের ক্লাসের মধ্যে এগুলো থাকবে। তারপরে একটা ইউএনএফসিসি জার্নি আছে, যে জার্নি ম্যাপটাও কিন্তু আমরা দেখো। আজ যেহেতু আমাদের সময় কম, আমরা সব জিনিস ব্যাখ্যা করতে এনে মানে পারলাম না। তো যে জিনিসগুলো আমরা দেখো পরীক্ষায় আসবে, যেমন কিয়োটো প্রোটোকল, এর ডিটেলস আমরা পুরো ব্যাখ্যা করবো। কোন কপের মধ্যে কিয়োটো প্রোটোকল সম্পর্কিত, কোন কপে কি হয়েছে, কিয়োটো প্রোটোকলে কতগুলো গ্রিনহাউস গ্যাসের কথা বলা হয়েছে, সমস্ত কিছু আমাদের এখানে শর্টকাট টেকনিকের মধ্যে কিন্তু থাকবে। তাহলে প্রত্যেকটা জিনিস আমরা যখন শর্টকাট টেকনিকের মধ্যে আমরা যখন এখানে ব্যাখ্যা করব, আজকে যেহেতু আমাদের মানে সময় কম, আমাদের এখানে ডেমো ক্লাস মূলত আমরা আমাদের সংস্থা নিয়ে বললাম, তাই আমরা সব পড়াগুলো দেখালাম না। কিন্তু আমাদের এই আমি বলে রাখি লাস্ট যেটা কনক্লুশনে, যে আমাদের এই দেববাণী পীঠ পেপার 1 এবং সাবজেক্ট যেটা পড়ানো হবে, এই পেপার 1-এ কিন্তু প্রত্যেকটা টপিক শর্টকাট টেকনিকে 25 বছর 20 বছরে কেমন কোশ্চেন এসছে, বিভিন্ন রাজ্যের সেটে কেমন কোশ্চেন এসছে, সেই জায়গাগুলো শর্টকাট টেকনিকে তুমি কিভাবে মনে রাখবে, প্রত্যেকটা এনটিএর দেওয়া সিলেবাস, সেই সিলেবাসের উপর বেস করে আমরা কিভাবে পড়বো, টিচিং, রিসার্চ, হায়ার এডুকেশন প্রত্যেকটা চ্যাপ্টারে আমরা সমস্ত জিনিস জিস্ট আমরা এই প্র্যাকটিস করব এই 6 মাসের মধ্যে। তাহলে এই 6 মাস তোমার জীবনে কিন্তু মূল লক্ষ্য হবে যে আমাকে যে করে হোক জেআরএফ পেতেই হবে। 6 মাস সময় কিন্তু অনেক সময়। আমরা যেভাবে শর্টকাট টেকনিক তোমাকে প্রথম থেকে লাস্ট দিন পর্যন্ত দেখিয়ে যাব, তোমরা শুধু আমাদেরকে ফলো করে যাবে। পরীক্ষায় কোশ্চেন তুমি কমন পাবে না বা কোশ্চেন পাবে না, সেটা হচ্ছে পুরোপুরি আমাদের দায়িত্ব। আমরা সমস্ত কোশ্চেন কমন দেবো এবং প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা এই শর্টকাট টেকনিকে মনে রাখবো। এই জায়গাটা তোমরা খুব ভালোভাবে দেখে প্রথমে তোমরা বোঝো, তারপরে আমাদের কিন্তু এই দেওবানি পিঠে তোমরা পড়া শুরু করো। আমরা এই যে মানে বিগত যে টোটাল আমরা পরবর্তী যে মানে 6 মাস আমরা যে পড়াবো, সেই 6 মাসে কিন্তু পুরো রোড ম্যাপ এক একটা ক্লাসে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার ধরে কোন কোন পোর্শনগুলো পড়তে হবে, কোন কোন জায়গাগুলো শর্টকাট টেকনিক, সব জায়গায় কিন্তু আমরা এখানে ব্যাখ্যা করব। এই ব্যাখ্যাটা কিন্তু আমাদের কিন্তু খুব ভালোভাবে সবারই কিন্তু মূল লক্ষ্য হবে যে জেআরএফ পাওয়া। আর একটা জিনিস মনে রাখবে, সবারই মধ্যে কিন্তু পসিবিলিটি আছে। সবাই যদি শুধুমাত্র এখানে টাইম দাও, একটা জিনিস মাথায় রাখবে, পড়াশোনাটাকে যদি ভালোভাবে করো, আমি যেটা বারবার তোমাদেরকে বলি বা এখনো বলছি, যেটা যে একজন বিখ্যাত মানুষের যে উক্তি যেটা আমার খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে তিনি যেটা বলেছিলেন, মানে আমি যেটা বাংলায় বলছি, উনি বলেছেন, এটা আমার কথা নয়, যে আমি কিন্তু সমস্ত মেধাবীকে জয়ী হতে দেখিনি, কিন্তু আমি কোনো পরিশ্রমীকে হারতে দেখিনি। তার মানে পরিশ্রমের বিকল্প কিন্তু কিছু নেই। তুমি এই পরিশ্রম যদি করে যাও, তুমি কিন্তু জয়ী হবেই। যে জয়ী হওয়ার পর তোমাকে পুরোপুরি এই দেওবানি পীঠ আমাদেরকে দেখাবে। আমরা কিন্তু এই জায়গাটাই লাস্ট 6 মাস আমরা এই যে লাস্ট 6 মাস যেভাবে পড়েছি, আমরা কিন্তু পরবর্তী 6 মাস আমরা সবাই কিন্তু আমাদেরকে ফলো করে যাবে। আমরা এই জায়গাটা দেখিয়ে যাব। সন্তু স্যার আছেন? হ্যাঁ, ধন্যবাদ সজল স্যারকে। অল্প সময়ের মধ্যে সুন্দরভাবে প্রথম পত্রের ভীতিটা কিভাবে কাটাবেন সেই প্রদর্শনী উনি তুলে ধরলেন। বলেছিলাম যে স্যারকে বেশি পরিচয় করবো না, স্যারের পড়ানো বা স্যারের অভিজ্ঞতা তোমরা নিজেরা দেখতে পাবে। আমি স্যার আপনার স্লাইডটা গ্রুপে শেয়ার করে দিচ্ছি, ওরা যে কিভাবে আমরা যে পড়াবো তার একটা রোড ম্যাপ পুরোনো তো জানেই, নতুনদের জন্য আমি সেইটা স্টাডি মেটেরিয়ালটা গ্রুপে গ্রুপে দিয়ে দিয়েছি, তোমরা পুরো স্টাডি মেটেরিয়ালটা পেয়ে যাবে। ওইভাবে স্টাডি মেটেরিয়াল হয় না, কিন্তু স্টাডি মেটেরিয়াল পিপিটিতে যাতে তোমরা ভালো করে বোঝো, এটা পড়ার জন্য, প্রিন্টের জন্য আলাদা স্টাডি মেটেরিয়াল দেওয়া হবে। এছাড়া আমরা যারা এখানে আছি আজকে, আমরা সবাই তোমরা জানো যে এই পেপার 1 আর পেপার 2 দুটো যদি একসঙ্গে পড়ো, তাহলে মাত্র 4,000 টাকা আমাদের অ্যাডমিশন ফিস। 2,000 টাকা দিয়ে তুমি অ্যাডমিশন নেবে, আর মাঝে 2 মাস পর তুমি আর 2,000 টাকা পেমেন্ট করবে। দুবারে তুমি পেমেন্ট করতে পারবে। আর যদি বলে কি আমি সাবজেক্টই শুধু পড়বো, তাহলে তার 3,000 টাকা লাগবে। সেও 1,500 টাকা দিয়ে ভর্তি হবে, পরে 1,500 টাকা দেবে। না স্যার আমি শুধু পেপার 1টা পড়বো, ঠিক আছে, পেপার 1টার জন্য তোমার 2,000 টাকা লাগবে, 1,000 টাকা দিয়ে ভর্তি হবে, পরে 1,000 টাকা দেবে। এছাড়া কোনো সমস্যা নেই, পেমেন্টে কোনো সমস্যা নেই। আর যারা পুরনো ছাত্রছাত্রী আছো যারা, তাদের জন্য আমি আগেই বলেছি, তোমরা যারা আছো তাদের জন্য যে কথা আমি আগে প্রমিস করেছিলাম সেই কথাটাই রইলো, সেটা সকলের কাছে বলছি না, তোমাদেরকে বলে দেওয়া আছে। তো এই হচ্ছে বিষয়।
আমরা আগেও যেটা করেছিলাম, আমরা কোনো রকম 1 টাকাও পরিবর্তন করলাম না, 1 টাকাও বর্ধন করলাম না। দিন চলে যাক, আমরা ছাত্রদের পাশে আসি। মাত্র 4000 টাকাতে তোমরা পেপার 1, পেপার 2, স্টাডি মেটেরিয়াল, রেকর্ডিং এবং ক্লাস টেস্ট, মক টেস্ট সব পাবে ওর মধ্যে। এই বলি আমি এখানে শেষ করব। আবার বলি আগত সকল ছাত্র ধন্যবাদ। বিনু স্যার আছেন আপনি? শেষ করুন স্যার। স্যার আছি আমি। হ্যাঁ। তো দেখো, এখন কিছু বলার নেই। তোমরা জানো এখনকার আগে 2015-16 সালের থেকে ধীরে ধীরে নেট পরীক্ষাটা কঠিন থেকে কঠিনতর দিকে এগোচ্ছে। প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? তারপরে কি না, ফার্স্ট পেপারটাও বিষয়ের সঙ্গে সঙ্গে গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। যারা সংস্কৃত ছাড়া, অর্থাৎ যারা আর্টস আর হিউম্যানিটিস, তাদের ছাড়া অন্যান্যদের ব্যাপারটা আলাদা, কিন্তু আমরা যারা আর্টস সাবজেক্ট নিয়ে অধ্যয়ন করে থাকি, তো আমাদের কাছে ফার্স্ট পেপারটা একটু হলেও ভীতিজনক। তো এটা সজল স্যারের সরল সহজ ক্লাসের দ্বারা এবং স্লাইডের মাধ্যমে এই ভীতিটা কাটানোর জন্য আমরা চেষ্টা করব। তার সাথে তোমাদেরও প্র্যাকটিস করতে হবে। তো অ্যাডমিশন প্রসেস তোমরা জেনে গেলে। কি পাবে এখানে আমি আগেও বলেছি, 6 ঘন্টা ক্লাস হবে। তাছাড়া আমাদের প্রতিটা বিভাগে কোঅর্ডিনেটর রয়েছেন। সজল স্যার পুরো ফার্স্ট পেপারটাকে দেখবেন, তার সঙ্গে অন্যান্য স্যারেরাও থাকবেন। সন্তু স্যার পুরো সংস্কৃত বিষয়টাকে দেখবেন, সন্তু স্যারের সঙ্গে সহযোগ করবেন অন্যান্য শিক্ষক বৃন্দরা। তো এই অনুসারে হচ্ছে আমাদের টার্গেট হচ্ছে, যেমন প্রতিটা ছাত্র যেমন ভাতের হাঁড়িতে উপরের ভাতটা দেখে আমরা কি মনে করি যে সিদ্ধ হয়ে গেছে, টোটাল ভাতটা সিদ্ধ হয়েছে, তেমনি আমাদের লক্ষ্য সব থেকে যে মোটামুটি কম মেধা সম্পন্ন ছাত্র, সে যদি বুঝতে পারে তাহলে আমরা মনে করব ওভারঅল ক্লাসটা সার্থক হলো। তো আমরা তোমাদের পক্ষে থাকি, গাইড করি। আমরা চাই সকলে যেন প্রতিষ্ঠিত হও, সকলে যেন সময়টা নষ্ট না হয়ে যায়। তো আমি আর বেশি কিছু বলবো না, তোমাদের আমি ভর্তি হতে বলছি না, কিন্তু দেখো ডেমো ক্লাসগুলো, তো অন্যান্য ডেমো ক্লাসও, বিষয়ের ডেমো ক্লাসগুলোও পাবে তোমরা। ফ্রি যে ডেমো ক্লাসগুলো আছে সেগুলো আগে প্রথমে দেখো, তারপরে তোমরা সকলেই সুবুদ্ধি সম্পন্ন ব্যক্তি, পরে তোমরা বিচার করবে। তো যাই হোক, সকল শিক্ষক মহাশয়কে অসংখ্য ধন্যবাদ, এবং আজকের ক্লাসে যারা জয়েন হয়েছো এবং যারা ভিডিও দেখবেও পরবর্তী সময়ে, সকলকে